প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মিল্টন মোড়ল, প্রভাষক কৃষি শিক্ষা, মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের কৃষি শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা কৃষি শিক্ষার তোমাদের যে এফটি পরীক্ষা হয়েছিল সেই এফটি পরীক্ষার পরবর্তী যে সিলেবাস রয়েছে আমি সেই সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব। তো তোমাদের FT1 পরীক্ষার সময় তোমাদের কৃষি শিক্ষার প্রথম অধ্যায়ের 1 থেকে 3 পর্যন্ত পাঠ ছিল। তো আজকে আমরা আলোচনা করব FT2 যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে। আর সেই সিলেবাসটা শুরু হবে প্রথম অধ্যায়ের 4র্থ পরিচ্ছেদ দিয়ে। আজকে আমরা FT2 এর যে সিলেবাস সেই সিলেবাসের আজকে প্রথম ক্লাস, সেই ক্লাসটা হচ্ছে প্রথম অধ্যায়ের 4র্থ পরিচ্ছেদ অর্থাৎ বীজ সংরক্ষণ নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে ফসল চাষের জন্য বীজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেননা একজন কৃষকের যদি জমি থাকে, তার যদি চাষাবাদ করার জন্য জনবল থাকে, তার যদি টাকা পয়সা থাকে লেবার খরচের জন্য, কিন্তু তার যদি ভালো বীজ না থাকে তাহলে কিন্তু সে জমিতে সে ফসল আশা করতে পারে না। এর জন্য ভালো বীজের দরকার হয়। আর সেই ভালো বীজ কিভাবে তৈরি করা যায় এবং কিভাবে সেই ভালো বীজ সংরক্ষণ করতে হয় আমরা আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, দেখো প্রথমে আছে বীজ সংরক্ষণ প্রক্রিয়া। তার আগে আমরা জানবো যে বীজ আসলে বলতে কি বোঝায়। বীজ বলতে সাধারণত বোঝায় যে পরিপক্ক ডিম্বক, অর্থাৎ ফার্টিলাইজ অ্যান্ড ম্যাচিউর ওভিউল কন্টেনিং অ্যান এমব্রায়ো ইন ডরম্যান্ট স্টেজ ইজ কল্ড হচ্ছে বীজ। অর্থাৎ নিঃসিক্ত এবং পরিপক্ক ডিম্বককে কি বলা হয়? বীজ বলা হয়। এই বীজ সংরক্ষণ করার যে প্রক্রিয়া, দেখো কি বলা আছে, বীজ উৎপাদন থেকে বীজ সংরক্ষণ শুরু হয়। অর্থাৎ বীজ যখন উৎপাদন করা হয় তখন থেকে কি করা হয়? বীজ সংরক্ষণ শুরু হয়। জমিতে এর বপন বা রোপণের মাধ্যমে বীজ সংরক্ষণ প্রক্রিয়া শেষ হয়। তাহলে দেখা যাচ্ছে যে বীজ সংরক্ষণ বলতে বীজের উৎপাদন, শুকানো, প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ, বিপণন যাবতীয় কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করাকেই বোঝায়। তাহলে আমরা জানলাম যে বীজ সংরক্ষণ প্রক্রিয়া কি। বীজ সংরক্ষণ প্রক্রিয়া বলতে কি, বীজের উৎপাদন, শুকানো, প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ। অর্থাৎ ধারাবাহিকভাবে প্রথমে বীজ উৎপাদন করতে হবে, তারপর শুকাতে হবে, তারপর প্রক্রিয়াজাতকরণ করতে হবে, মান নিয়ন্ত্রণ করতে হবে এবং তারপর কি বিক্রি করতে হবে অর্থাৎ বিপণন। এই যে কাজ, ধারাবাহিক যে কাজ, সেগুলো হচ্ছে বীজ সংরক্ষণ প্রক্রিয়া। এখন দেখো বীজ সংরক্ষণের কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলার আমরা জানবো। বীজ সংরক্ষণের করতে হলে সেক্ষেত্রে যে শর্তগুলো আমাদের মনে রাখতে হবে সেই বিষয়গুলোর ভিতরে রয়েছে যে কেবল বীজের জন্যই ফসল চাষ করতে হবে। অর্থাৎ বীজের জন্য কি করতে হবে? আমাদের ফসল চাষ করতে হবে। অর্থাৎ ওই জমির আশে অন্য কোনো ফসল রাখা যাবে না বা ওই জাতীয় অন্য ফসল রাখা যাবে না। যেমন আমরা যদি ধানের ফসল চাষ করি, যেমন BR1 একটা ধানের জাত আছে, আমরা BR1 ধানের যদি বীজ উৎপাদন করতে চাই তাহলে সেই ধানের পাশে আমরা BR2 বা BR3 যে ধানের জাতগুলো আছে সেগুলো কিন্তু বপন বা রোপণ করা যাবে না। অর্থাৎ যে বীজটা আমরা উৎপাদন করব শুধু তার আশেপাশে ওই বীজের ফসলই থাকতে হবে। দ্বিতীয় যে পয়েন্টটা রয়েছে যেটা হচ্ছে নির্বাচিত জমির আশেপাশে জমিতে ওই নির্দিষ্ট বীজ ফসলের অন্য জাতের আবাদ না করা। আমি যে পয়েন্ট একটু আগে বললাম সেই বিষয়টা। তারপর হচ্ছে বীজ উৎপাদনের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে বীজ সংরক্ষণ করা। হ্যাঁ, আমরা অনেক সময় দেখতে পাই যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যখন বীজ কেনা হয় বাজার থেকে, তখন দেখা যায় যে বীজ কিন্তু গজায় না। এর জন্য আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে কি করতে হবে? এই বীজ সংরক্ষণ করতে হবে। বীজের চারা বৃদ্ধিকারী জমি থেকে ভিন্ন জাতের গাছ তুলে ফেলতে হবে, যাতে
অন্য জাতের ধানের ফসল থাকে তাহলে সেই বীজের সাথে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে ফসল সেই ফসলের কিন্তু মিক্সড হয়ে যেতে পারে। এজন্য কি করতে হবে, কাঙ্ক্ষিত যে বীজের ফসল সেটা রেখে আমাদের অন্য জাতের ধানের বা অন্য যদি ফসল থাকে সেগুলো কি করতে হবে, আমাদের সেই জায়গা থেকে সরিয়ে ফেলতে হবে। বীজের ক্ষেত ঘন ঘন পরিদর্শন করা যাতে আগাছা দমন, ভিন্ন জাতের গাছ তোলা ও রোগবালাই ও পোকামাকড়ের উপদ্রব ইত্যাদি সম্পর্কে সঠিক ব্যবস্থা নেওয়া যায়, এ বিষয়ে খেয়াল রাখতে হবে। ফসলের পরিপক্কতার দিকেও দৃষ্টি রাখতে হবে, অর্থাৎ পরিপক্ক যথেষ্ট যদি পরিপক্ক না হয় তাহলে কিন্তু বীজ ওই জমির ফসল থেকে আহরণ করা যাবে না। কাঁচা অবস্থায় সংরক্ষণ করা যাবে না, আর বেশি পেকে গেলেও কিন্তু সংরক্ষণ করা যাবে না। এজন্য পরিপক্কতা সঠিক হয়েছে কিনা সেটার দিকে আমাদের বীজ কি করবে, সংরক্ষণ করতে হবে, এর জন্য তার দিকে দৃষ্টি রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফসল কাটা এবং মাড়াই করা ও ঝাড়তে হবে। এটা ছিল বীজ সংরক্ষণ করার যে শর্তাবলী, সেই শর্তগুলো কি কি শর্ত সেগুলা। এবার আমরা যে বীজ শুকানো, আমরা যে ফসলটা কেটে আনলাম সেই ফসলের তখন কিন্তু ময়েশ্চার থাকে, অর্থাৎ পানি থেকে সেই বীজের ভিতরে। এই জন্য কি করতে হবে, সেই বীজটা কি করতে হবে, শুকাতে হবে। কিন্তু যদি একেবারে যদি ময়েশ্চার যদি 0 পর্যায়ে নিয়ে আসা হয় বা 1% 2%, তাহলে কিন্তু ওই বীজ থেকে পরবর্তীতে কিন্তু আবার বীজ গজাবে না, অর্থাৎ বীজের ভিতর যে অঙ্কুর এমব্রায়ো থাকে ওই এমব্রায়ো কিন্তু তখন মারা যায়। এজন্য বীজ শুকিয়ে একেবারে 1 2 3 পর্যায়ে আনা যাবে না, আবার খুব বেশি ময়েশ্চারও রাখা যাবে না, অর্থাৎ খুব বেশি ময়েশ্চার থাকলে তখন কিন্তু পোকামাকড় বা বিভিন্ন রোগ জীবাণু কিন্তু আক্রমণ করতে পারে। এর জন্য বীজের শুকিয়ে কত রাখতে হবে ময়েশ্চার, 18 থেকে সেটা হচ্ছে 12% বা তার নিচে নামিয়ে আনা আবশ্যক। বীজের আর্দ্রতা কত থাকতে হবে, 12% ময়েশ্চার থাকতে বীজের ভিতরে। এই যে এখানে বলা হয়েছে যে ক্ষেত থেকে যখন ফসল কাটা হয় তখন এর আর্দ্রতা থাকে কত, 18 থেকে 40% থাকে। এই 18 থেকে 40% যে ময়েশ্চার থাকবে, অর্থাৎ বীজের ভিতরে যে পানি থাকবে সেটাকে কমিয়ে কত নিয়ে আসতে হবে, 12% নিচে, অর্থাৎ 12-র নিচে, অর্থাৎ 8 থেকে প্রায় 12%-এর ভিতরে রাখতে হবে। এই জন্য বলছে এই আর্দ্রতা বীজের জীবন শক্তি নষ্ট করে ফেলে, তাই বীজকে পরবর্তী মৌসুমে ব্যবহার করার নিমিত্তে বীজের আর্দ্রতাকে 18% বা তার নিচে নামিয়ে আনা আবশ্যক, আর এজন্যই বীজ শুকানোর প্রয়োজন হয়। আমরা বীজ শুকানোর প্রয়োজনীয়তা কি বা কত পার্সেন্ট আমাদের ময়েশ্চার রাখতে হবে এই বিষয়টা কিন্তু আমরা জানলাম। তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে যে বীজ শুকিয়ে বীজের আর্দ্রতা কত পার্সেন্ট রাখতে হবে, তাহলে সেটা অবশ্যই মনে রাখবে 8 থেকে 12%-এর ভিতরে, অর্থাৎ 8% রাখলেও হবে, 9%, 10%, 11%, 12% রাখলেও হবে, 8 থেকে 12%। 8-এর নিচে রাখা যাবে না, আর হচ্ছে 12-র উপরে রাখা যাবে না। বীজ শুকানোর পদ্ধতি প্রাকৃতিক বা স্বাভাবিক শুকানো পদ্ধতি রয়েছে এবং হচ্ছে কি উত্তপ্ত বাতাসে শুকানো রয়েছে। আমাদের গ্রাম এলাকায় দেখা যায় যে বাতাসে প্রাকৃতিক পদ্ধতিতে শুকানো হয়। তো বীজ শুকানোর নির্ভর করবে কয়েকটা বিষয়ের উপর, যেমন হচ্ছে বীজের আর্দ্রতার মাত্রা, বাতাসের তাপমাত্রা ও আর্দ্রতার মাত্রা, বাতাসের গতি এবং হচ্ছে বীজের পরিমাণের উপর। এই বিষয়গুলোর উপর কি করবে, বীজ শুকানোর সময় নির্ভর করবে। আমরা এখানে জানলাম যে বীজ সংরক্ষণ প্রক্রিয়া কি, বীজ কি, বীজ সংরক্ষণের শর্ত কি কি, তারপর বীজ শুকিয়ে কত পার্সেন্ট ময়েশ্চার রাখতে হবে এই বিষয়গুলো, এবং হচ্ছে বীজ উৎপাদনের পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থী দেখো এখানে আছে, মনে রাখতে হবে যে বেশি তাপমাত্রায় বীজ শুকালে বীজের সমূহ ক্ষতি হয়। আমি যেটা আগেই শুরুতে বলছিলাম যে বীজ শুকিয়ে বীজের আর্দ্রতা 8%-এর নিচে রাখা যাবে না, তাহলে কি হবে, বীজের জীবন শক্তি, এখন লেখা আছে দেখো যে বীজের জীবন শক্তি বা অঙ্কুরোদ্গম ক্ষমতা হ্রাস পায়, অপর্যাপ্ত তাপে বীজ শুকালেও একই রকম ক্ষতি হয়। পরিমিত তাপে দক্ষতার সাথে বীজ শুকালে কি হয় দেখো, সর্বোচ্চ মানের বীজ পাওয়া যাবে, আর বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যাবে, বীজের ব্যবহার আর্থিক লাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে। এজন্য আমাদের ওই বীজ শুকিয়ে 8 থেকে 12%-এর মতো ময়েশ্চার রাখাটা প্রয়োজন। তারপর আছে বীজ প্রক্রিয়াজাতকরণ। দেখো বীজ প্রক্রিয়াজাতকরণ কি, ফসল কাটার পর ফসলের দানাকে বীজে পরিণত করা হয় এবং পরবর্তী বপনের পূর্ব পর্যন্ত বীজের উন্নত মান ও অঙ্কুরোদ্গম ক্ষমতাকে বজায় রাখার জন্য বীজের সর্বপ্রকার পরিচর্যাকে বীজের প্রক্রিয়াজাতকরণ বলা হয়। বীজ শুকিয়ে মান ও আকার অনুযায়ী তাপ ভাগ করা এবং সর্বশেষ সংরক্ষণের ব্যবস্থা করা বীজ প্রক্রিয়াজাতকরণের গুরুত্বপূর্ণ কার্যকলাপ। বীজকে সুষ্ঠুভাবে প্রক্রিয়াজাত করতে হলে যে সুফল পাওয়া যায় সেগুলো কি কি, বীজের বিশুদ্ধতা পাওয়া যায়, অর্থাৎ বীজের ভিতরে অন্য কোনো বীজ থাকে না তখন,
বীজ দেখতে কি হয়, আকর্ষণীয়। যদি বীজগুলো ভালোভাবে প্রক্রিয়াজাতকরণ করা হয় তখন তার ভিতরে কিন্তু ময়লা আবর্জনা এগুলো থাকবে না, যদি বীজগুলো দেখতে আকর্ষণীয় হবে, বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বাড়বে। তারপর হচ্ছে বীজের মান নির্ণয়। আমরা জানি যে বীজের ভিতরে বিভিন্ন ধরনের অন্য জাতের বীজ থাকতে পারে, ঘাস থাকতে পারে, বা অন্য জাতের পাথর বা ধুলি কণা ময়লা আবর্জনা থাকতে পারে। এজন্য কি করতে হবে, বীজের মান নিয়ন্ত্রণ করতে হলে এই যে বিষয়গুলো, অর্থাৎ বীজের মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি বীজের নমুনার ক্ষেত্রে কি থাকতে পারে, বীজ, বিশুদ্ধ বীজ, ঘাসের বীজ, অন্যান্য শস্যের বীজ, পাথর থাকতে পারে। এগুলো কি করতে হবে, সরিয়ে ফেলতে হবে। এজন্য এদের মধ্যে বিশুদ্ধ বীজের এগুলো সরিয়ে ফেলে যে বিশুদ্ধ বীজ পাওয়া যাবে, এদের মধ্যে বিশুদ্ধ বীজের শতকরা হার বের করাই বীজের বিশুদ্ধতা পরীক্ষা। অর্থাৎ বীজের ভিতরে বিভিন্ন ধরনের জিনিস থাকে, যেমন ঘাসের বীজ থাকতে পারে, অন্য শস্যের বীজ থাকতে পারে, পাথর বীজ থাকে, এগুলো সরিয়ে বিশুদ্ধ বীজ বের করে সেই বিশুদ্ধ বীজের শতকরা হার, মানে কত পার্সেন্ট ওই বীজের ভিতরে বিশুদ্ধতা আছে, এটা বের করার প্রক্রিয়া হচ্ছে বীজের বিশুদ্ধতা পরীক্ষা। বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষা, অর্থাৎ বীজ কত পার্সেন্ট বীজ গজালো সেটা, এটার জন্য যে কাজটা করতে হবে, দেখো নমুনা বীজের শতকরা কয়টি বীজ গজায় তা বের করাই বীজের অঙ্কুরোদ্গম। অর্থাৎ আমি যদি 100 বীজ গজানোর জন্য যদি ব্যবহার করা হয়, এখানে সেই 100 বীজের মধ্যে কয়টা বীজ গজালো, 70টা নাকি 80টা, এটা বের করার প্রক্রিয়া হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষা। যখন বীজের আর্দ্রতা 35 থেকে 60% বা তার উপরে হয় তখন অঙ্কুরোদ্গম হয়। এর জন্য কি করা হয়, বীজ যখন গজানো তখন বীজ থেকে অনেকদিন ভিজিয়ে রাখা, অনেক সময় ভিজিয়ে রাখা হয়। দেখা যায় ধানের বীজ প্রায় 2 দিন ভিজিয়ে রাখা হয়। অন্যান্য ফসলের যে শক্ত আবরণ থাকে যেসব বীজের, সিম বীজ বা অন্য যেসব বীজ রয়েছে, এগুলো কিন্তু অনেক সময় ভিজিয়ে রাখা হয়, যেমন ঢেঁড়সের বীজ, এগুলো ভিজিয়ে রাখা হয়। প্রতিদিন দেখতে হবে পানি যেন শুকিয়ে না যায়। আচ্ছা, এখানে বলছে 100টি বীজ গুনে একটি বেলে মাটিপূর্ণ মাটির পাত্রে রেখে বা পানি দ্বারা ভিজিয়ে রাখতে হবে। প্রতিদিন দেখতে হবে পানি যেন শুকিয়ে না যায়। নির্ধারিত সময় পরে বীজের অঙ্কুরোদ্গম শুরু হবে। যতটি বীজ গজাবে ততটি হবে বীজের অঙ্কুরোদ্গম হার। অর্থাৎ 100টি বীজের যতটি গজাবে, 80টি গজালে 80%, 90টি গজালে 90%, এভাবে আমরা বের করতে পারবো। দেখো বীজের আর্দ্রতা পরীক্ষা। বীজের আর্দ্রতা পরীক্ষার হার নির্ণয় করার পদ্ধতি হচ্ছে কি, নমুনা বীজের জন্য আমি যে বীজ নেব, সেই বীজের কতটুকু বীজ নিলাম সেই বীজের এই যে ওজনটা আমরা লিখবো। তারপর হচ্ছে নমুনা বীজের শুকানো প্রয়োজন, অর্থাৎ আমি যদি আমি 5 কেজি বীজ দেই, সেই 5 কেজি বীজ দিলে সেই 5 কেজি বীজ এখানে প্রথম দেবো, তারপরে 5 কেজি বীজ শুকিয়ে আমি কতটুকু পাবো, ধরলাম 4.5 কেজি পেলাম, এই সেই 4.5 কেজি এখানে লাগবো। আর নমুনা বীজের ওজন অর্থাৎ 5 কেজি বীজ নেওয়া হয়েছিল, তাহলে আমরা কি করব, 5 কেজি বীজ যদি আমরা নেই, সেই বীজে যদি আমরা আর্দ্রতা বের করি, তাহলে এখানে কি করব, আমরা 5 কেজি লিখবো। আর 5 কেজি বীজ পরে শুকাবো, শুকানোর পরে যদি 4.5 কেজি পাওয়া যায়, তাহলে জায়গায় সেই 4.5 কেজি লিখবো। তারে ভাগ করব কি, আমরা কয় কেজি বীজ নিয়েছিলাম, 5 কেজি, সেই 5 কেজি নিচে লিখবো, ইনটু দেবো 100। তাহলে এইভাবে ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে ওই বীজের 5 কেজি বীজের আর্দ্রতার হার বের হয়ে যাবে। তাহলে কিভাবে বীজের আর্দ্রতা হার বের করতে হয়, এখান থেকে কিন্তু তোমাদের অনেক সময় কিন্তু অঙ্ক আসবে। এর জন্য এই যে সূত্রটা, সেই সূত্রটা তোমরা ভালোভাবে মনে রাখবে এবং এভাবে আসলে অঙ্ক করবে। বীজের জীবনী শক্তি পরীক্ষা। দেখো বীজের জীবন শক্তি কি, ওই বীজ গজানোর যে প্রক্রিয়া ছিল, অর্থাৎ অঙ্কুরোদ্গম, এই অঙ্কুরোদ্গম পরীক্ষার জন্য, অর্থাৎ বীজের পরীক্ষার জন্য বীজ গজানোর একটি প্রতিকূল অবস্থা সৃষ্টি করা হয়। এই প্রতিকূল অবস্থায় যে বীজ বেশি গজাবে সেই বীজেই জীবন শক্তি বেশি। অর্থাৎ প্রতিকূল অবস্থায় যে বীজ বেশি পরিমাণ গজাবে তার জীবন শক্তি তত বেশি বলে ধরে নেওয়া হয়। বীজ বিপণন। দেখো বীজ বিপণন হচ্ছে বীজ আর বিক্রি করা। বীজ বিপণন বীজ প্রযুক্তির একটি উল্লেখযোগ্য অংশ। বীজ বিপণন বলতে বীজ সংগ্রহ করা, তারপর প্যাকেজ করা, বিক্রি পূর্ব সংরক্ষণ, বিজ্ঞপ্তি, বিক্রি, এসব কাজকে এক কথায় বিপণন বলা হয়। বীজ বিপণনকালে ক্রেতাদের নিম্নোক্ত তথ্যগুলো প্রদান করতে হয়। একটা যখন বীজ বিক্রি করব তখন বিভিন্ন ধরনের তথ্য দিতে হয়। যেমন আমরা যদি বাজার থেকে কোনো কিছু কেনা হয়, তখন প্যাকেটের উপর কিন্তু অনেক বিষয় লেখা থাকে, যে কত তারিখ উৎপাদন করা হয়েছে, কোন প্রতিষ্ঠানে উৎপাদন করা হয়েছে এবং কতদিন পর্যন্ত এটা সংরক্ষণ করা যাবে, এগুলো কিন্তু ইনফরমেশনগুলো লেখা থাকে। ঠিক তেমনি বীজের ক্ষেত্রেও কিছু ইনফরমেশন লেখা থাকে, যেমন বীজের জাত নির্ধারণ থাকবে, বীজের পরিমাণ কতটুকু সেটা থাকবে, বীজ অনুমোদন প্রাপ্ত বা প্রত্যায়িত কিনা, বীজের অঙ্কুরোদ্গম হার কত পার্সেন্ট বীজ গজাবে সেটা লেখা থাকবে, বীজের বিশুদ্ধতা হার, বীজের আর্দ্রতা, বীজের জীবনকাল,
বীজ উৎপাদনকারী সংস্থার নাম, বীজ অনুমোদন সংস্থার নাম, বীজ বপনের পদ্ধতি, কিভাবে বপন করতে হবে সেটা, সংরক্ষণ নির্দেশনা এবং হচ্ছে বীজের মূল্য। বীজ যখন একটা বীজ কোনো প্রতিষ্ঠান থেকে কেনা হবে তখন সেই প্যাকেটের উপর কিন্তু এই ইনফরমেশন দেখে আমাদের বীজগুলা সংরক্ষণ করতে হবে। বীজ সংরক্ষণের গুরুত্ব রয়েছে। দেখো, যখন জমি রেডি হয়ে যায় কিন্তু যদি বীজ না থাকে তখন কিন্তু সেই জমিতে কিন্তু ফসল চাষাবাদ করা সম্ভব হয় না। এই জন্য আগে থেকে কি করতে হবে, বীজ সংরক্ষণ করে সেই বীজগুলা রেডি করে রাখতে হবে। বীজ ভীষণ অনুভূতিপ্রবণ, একটু অসতর্কতার জন্য বিপুল পরিমাণ বীজ নষ্ট হয়ে যায়। কৃষকেরা তার নিজস্ব অভিজ্ঞতা অনুযায়ী বীজ সংরক্ষণ করেন। একটাই উদ্দেশ্য, সামনের মৌসুমে যাতে সুস্থ সবল বীজ বাজারে বিক্রি করতে পারে। কিন্তু তবুও কিভাবে বীজের জীবন শক্তি যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখেই বীজ সংরক্ষণের পদ্ধতির উদ্ভাবন হয়েছে। ফসল বাছাই মারাই ও পরিবহন কালেই বীজ নষ্ট হয় বেশি। ইঁদুর, পাখি, তারপরে ছত্রাক, আর্দ্রতা ইত্যাদির কারণে প্রায় 10 ভাগ ফসল নষ্ট হয়ে যায়। তো এই বীজের সাথে ধুলাবালি, তারপরে নুড়ি পাথর ও বীজের গুণাগুণ কি হয়ে যায়, নষ্ট করে। দেখো কি কি কারণে বীজ নষ্ট হয়ে যায়, পশু পাখি, তারপর ছত্রাক, আর্দ্রতা, নুড়ি পাথর এগুলো থাকলে বীজের কি হয়ে যায়, অনেক সমস্যায় গুণাগুণ নষ্ট হয়ে যায়। বীজ সংরক্ষণের প্রাথমিক উদ্দেশ্য হলো বীজের গুণগত মান রক্ষা করা এবং যেসব বিষয় বীজকে ক্ষতি করতে পারে সেগুলো সম্পর্কে সতর্ক হওয়া এবং হচ্ছে প্রতিরোধের ব্যবস্থা করা। বীজ সংরক্ষণ পদ্ধতি, আমাদের দেশে বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে বীজ সংরক্ষণ করার জন্য। দেখো, বাংলাদেশে বীজ সংরক্ষণ অনেক পদ্ধতি আছে। এক এক ফসলের বীজ এক এক রকম পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন দানা জাতীয় শস্য, যেমন ধান, গম, ভুট্টা বীজের জন্য ধান গোলা, ডোল, মাটির পাত্র, চটের বস্তা, পলিথিন এবং বেড ব্যবহার করা হয়। নিম্নে ফসল ও সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো। দেখো, বীজ শুকানো বা চটের বস্তায় সংরক্ষণ করা। আমাদের দেশে যখন গ্রামে দেখা যায় যে চটের বস্তায় ধান শুকানোর পরে সেটা সংরক্ষণ করে রাখা হয়। দেখো, বীজ শুকানোর অথবা অনেক সময় দেখা যায় মাটির পাত্রেও বীজ সংরক্ষণ করে রাখা হয়। দেখো, বীজ শুকানোর অর্থ হচ্ছে বীজ থেকে অতিরিক্ত আর্দ্রতা সরণ এবং হচ্ছে পরিমিত মাত্রা আনা। আর্দ্রতার মাত্রা কত রাখতে হবে আমি বলেছিলাম একটু আগে, যে আর্দ্রতা হবে 12 থেকে 13% হলে ভালো হয়, তবে 8% যাতে নিচে না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বাংলাদেশের বীজ শুকানো হয় রোদে বা সূর্যতাপে। এই আর্দ্রতা 12 থেকে 13% নামাতে বীজগুলোকে প্রায় 3 দিন প্রখর রোদে কি করতে হয়, শুকাতে হয়। ঠিকমতো শুকিয়েছে কিনা তা বীজ কামড় দিয়ে পরখ করতে হয়, অর্থাৎ কামড় দিয়ে সেটাকে দেখতে হয়। যদি বীজ কামড় দিয়ে যদি কট কট আওয়াজ হয়, দেখো লেখা আছে এখানে যে বীজ কামড় দেওয়ার পর যদি কট কট করে আওয়াজ হয় তবে মনে করতে হবে যে বীজ ভালোভাবে শুকিয়েছে। অথবা বীজগুলোকে চটের বস্তায় নিয়ে গোলা ঘরে রাখা হয়। বীজ পোকার উপদ্রব থেকে রক্ষার জন্য বীজের বস্তায় নিমের পাতা, তারপর নিমের শিকড়, আপেল বীজের গুঁড়া, বিষ কাঁঠাল ইত্যাদি মেশানো হয়। এগুলো মিশলে কি হবে, বীজের ভিতর যে ক্ষতিকর যে পোকা থাকে এগুলো কিন্তু তখন জন্মাতে পারে না। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে জানলাম যে বীজের জীবন শক্তি পরীক্ষা কি, বীজ বিপণন কি, বীজ সংরক্ষণের যে গুরুত্ব সেই গুরুত্বটা কি, এবং বীজ সংরক্ষণ পদ্ধতি এবং কিসের ভিতরে করে বীজ সংরক্ষণ করা যায় সে বিষয় সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা জানবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে কিসে কিসে বীজগুলো সংরক্ষণ করা হয়। ধানের গোলায় সংরক্ষণ করা হয়, তারপর ডোলের সংরক্ষণ, এখানে আমরা ডোল দেখতে পাচ্ছি। দেখো, ধানের গোলা সংরক্ষণ, ধান সংরক্ষণের জন্য ধানের গোলা ব্যবহার হয়। ধান গোলার আয়তন বীজের পরিমাণের উপর নির্মাণ করা হয়। বীজ রাখার আগে ধানগুলার ভিতর ও বাহিরের গোবর এবং মাটির মিশ্রণের প্রলেপ দিয়ে বীজ রাখার উপযুক্ত করতে হয়। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে তোমাদের যে ধানের গোলা বীজের সংরক্ষণের জন্য করার আগে কি করতে হয়, তাহলে কি করতে হবে, সেটাকে গোবর এবং হচ্ছে কি মাটির প্রলেপ দিয়ে আমরা জানি যে ধান রাখার জন্য যে ডোল বা হচ্ছে যে গোলা তৈরি করা হয় তার কিন্তু মাঝখানে ছিদ্র থাকে। এই ছিদ্র দিয়ে কিন্তু ক্ষতিকর পোকা বা বাতাস ঢুকতে পারে। এর জন্য কি করতে হবে, ছিদ্রগুলো মাটি এবং গোবর মিশ্রিত করে প্রলেপ দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দিতে হবে। বীজগুলো এমন ভাবে ভরতে হবে যেন এর ভিতরে কোনো বাতাস না থাকে। সেজন্য ধানগুলার মুখ বন্ধ করে উপরে গোবর বা মাটির প্রলেপিত হয়। দেখো, ডোলে সংরক্ষণ করা হয়। ডোল আকারে ধানগুলার চেয়ে ছোট,
ডোল ধানগুলার চেয়ে কম ধারণ ক্ষমতা সম্পন্ন বীজ পাত্র। এটি বাঁশ বা কাঠ দিয়ে গোলাকার করে তৈরি করা হয়। ধান গোলার মতোই ডোলের বাহিরে ও ভেতরে গোবর ও মাটির মিশ্রণের প্রলেপ দিয়ে ভালোভাবে শুকিয়ে বীজ রাখার উপযুক্ত করা হয়। পলিথিন বীজে অনেক সময় বীজ সংরক্ষণ করা হয়। দেখো, পলিথিন ব্যাগের সংরক্ষণ। আজকাল 5 কেজি ধারণ ক্ষমতা সম্পূর্ণ পলিথিন ব্যাগে বীজ সংরক্ষণ করা হয়। এই ব্যাগে RDRS কর্তৃক উদ্ভাবিত। তাহলে এইটা প্রশ্ন আসতে পারে যে যে আজকাল যে 5 কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন যে পলি ব্যাগ পাওয়া যায়, এটা উদ্ভাবন করেছে কারা? তাহলে RDRS কর্তৃক উদ্ভাবিত। সাধারণ পলিথিনের চেয়ে বীজ রাখার পলিথিন অপেক্ষাকৃত মোটা হয়। শুকনো বীজ এমনভাবে পলিথিন ব্যাগে রাখতে হবে যাতে কোনো ফাঁক না থাকে এবং ব্যাগ থেকে সম্পূর্ণ বাতাস বেরিয়ে আসে। অতঃপর ব্যাগের মুখ তাপের সাহায্যে এমনভাবে বন্ধ করতে হবে যেন বাইরে থেকে ভেতরে বাতাস প্রবেশ করার সুযোগ না থাকে। তারপর মটকায় বীজ সংরক্ষণ করা যায়। দেখো, মটকা মাটি নির্মিত একটি গোলাকার পাত্র, এরকম মটকায় পানি বীজ সংরক্ষণ করা যায়। গ্রাম বাংলায় এটি বহুল পরিচিত। এটি বেশ পুরু এবং মজবুত। মটকার বাইরে মাটি বা আলকাতরা প্রলেপ দেওয়া হয়। গোলা ঘরের মাচার নিচে স্থানে মটকা রেখে তার ভিতর শুকনো বীজ পুরোপুরি ভর্তি করা হয়। অতঃপর ঢাকনা দিয়ে বন্ধ করে উপরে মাটির প্রলেপ দিয়ে বায়ুরোধক করা হয়। আমরা জানলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে ধান কি কি বিষয় কিসের ভিতরে ধান সংরক্ষণ করা হয়। ধান গোলায় সংরক্ষণ করা হয়, ডোলে সংরক্ষণ করা হয়, তারপর পলিথিন ব্যাগে সংরক্ষণ করা হয় এবং কি মটকায় সংরক্ষণ করা হয়। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকে যে বিষয়টা আমরা আলোচনা করলাম যে বীজ সংরক্ষণ, এখান থেকে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ MCQ আমি কয়েকটা কিন্তু বলে দিলাম যে বীজ শুকানোর সময় বীজের আর্দ্রতা কত রাখতে হবে, 8 থেকে 12% মতো রাখতে হবে। তারপর যেমন এখানে ছিল যে একটা প্রশ্ন বললাম যে বীজের অঙ্কুরোদ্গম যে পরীক্ষা বা শতকরা বীজের শতকরার আর্দ্রতার হার নির্ণয় করার যে সূত্র, সেই সূত্রটা কিন্তু এখানে এটা থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে। সে বিষয়ে কিন্তু আমাদের জানতে হয় ভালো করে। তারপরে একটা বিষয় ছিল এখানে যে বীজের অঙ্কুরোদ্গম। আচ্ছা, বীজ যখন ফসল সংরক্ষণ করা হয় তখন বীজের তাপমাত্রা কত থাকে এবং যখন বীজের আর্দ্রতা কত হলে বীজ অঙ্কুরোদ্গম হয়, সেটা যে 35 থেকে 60% হলে তখন কিছু বীজ অঙ্কুরোদ্গম হয়। এই বিষয়গুলো কিন্তু আমাদের সুন্দর করে মনে রাখতে হবে, কারণ এগুলো থেকে কিন্তু যে MCQ গুলো হয় এখান থেকে কিন্তু আসে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের যে আমাদের আলোচনার বিষয় ছিল বীজ সংরক্ষণ, আজকে শেষ হলো। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা ভিডিওটার নিচে কমেন্টস করে আমাকে জানাতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।